আসসালামু আলাইকুম। এসএসসি 2025 ব্যাচ তোমাদের ফাইনাল রিভিশন ব্যাচ কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স এর আরো একটি নতুন ভিডিও বা ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে আমরা স্থির তড়িৎ পর্ব 1 শুরু করতেছি। আমরা টোটাল 2টা পর্বে এই চ্যাপ্টারটা কমপ্লিট করে দেব ইনশাআল্লাহ। তো এখন কথা হচ্ছে যে আমাদের ফাইনাল রিভিশন ব্যাচের ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি টোটালটা কমপ্লিট হওয়ার পরে যে এক্সাম, মানে যেটাতে হচ্ছে আমি বলেছিলাম যে 15,000 টাকার প্রাইজ মানি এর যে এক্সামটা নেওয়া হবে, সেই এক্সামটার বিষয়ে একটা ঘোষণা দিয়ে আমি হচ্ছে ক্লাসে চলে যাব ডিরেক্ট ইনশাআল্লাহ। তো সেটা হচ্ছে যে তোমাদের পরীক্ষাটা হচ্ছে যে সকল ক্লাস এখন হচ্ছে যে আমাদের একই সাথে গতানুগতিক যে ক্লাসগুলো চলতেছে, মানে ফিজিক্সের কয়েকটা চ্যাপ্টার বাকি আছে সেগুলো করা লাগবে। দেন হচ্ছে কেমিস্ট্রির ওইদিকে সাজেশনের রেসপেক্টে একটা ভিডিও বাকি, একটা চ্যাপ্টার বাকি আছে 8 নম্বর চ্যাপ্টার, সেটা কমপ্লিট করা লাগবে ইনশাআল্লাহ। দেন হচ্ছে আমাদেরকে যে কাজটা করতে হবে, এমসিকিউ যেগুলো আছে সেগুলোও এমসিকিউ ওয়ান শট এমসিকিউ ক্লাস, সবগুলো ক্লাস অর্থাৎ ফাইনাল রিভিশন ব্যাচের সকল ক্লাস যেগুলো আমি কথা দিয়েছিলাম সেগুলো সব কিছু কমপ্লিট করার পরে একটা এক্সাম অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে কেমিস্ট্রি এবং ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, এই দুইটা বিষয়ের উপর 50 নম্বর থাকবে ফিজিক্স থেকে এমসিকিউ আর 50 নম্বর থাকবে কেমিস্ট্রি থেকে এমসিকিউ। টোটাল 100 মার্কসের বা 100 নম্বরের 100 মার্কস বা 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর তোমরা যারা জানো তো ভালো, আর যারা না জানো তাদের উদ্দেশ্যে বলতেছি, সেই প্রাইজ মানির বিষয়টা থাকবে হচ্ছে মেধা তালিকার ভিত্তিতে সম্পূর্ণ। যে প্রথম স্থান অধিকার করবে তার জন্য থাকবে হচ্ছে 5,000 টাকা প্রাইজ মানি, যে দ্বিতীয় স্থান অর্জন করবে তার জন্য থাকবে হচ্ছে 3,000 টাকা প্রাইজ মানি, অ্যান্ড থার্ড পজিশনের জন্য 2,000 টাকা প্রাইজ মানি, ফোর্থ অ্যান্ড ফিফথ এই দুই পজিশনের জন্য থাকবে 1,000 টাকা করে প্রাইজ মানি, অ্যান্ড সিক্সথ অ্যান্ড সেভেন্থ এই দুই পজিশনের জন্য থাকবে 750 টাকা করে প্রাইজ মানি, অ্যান্ড 8, 9 অ্যান্ড 10 এই তিনটে পজিশনের জন্য থাকবে 500 টাকা করে প্রাইজ মানি। অর্থাৎ একটা এক্সামের উপর আর টোটাল 15,000 টাকার প্রাইজ মানি থাকবে। সো তোমরা এখন থেকেই ওইভাবে পড়তে থাকো। আর তোমাদের পরীক্ষাটা খুব সম্ভবত, কারণ অনেকেই বলছিল যে মার্চের 1 তারিখ পরীক্ষাটা তোমরা দিতে পারবে না, তো খুব সম্ভবত মার্চের দ্বিতীয় সপ্তাহের কোনো এক শুক্রবার বা কোনো একদিন বন্ধের দিন, যেদিন তোমরা সবাই পরীক্ষাটা দিতে পারবে, এরকম একটা সময় তোমাদের মতামতের ভিত্তিতেই আমি নির্ধারণ করব ইনশাআল্লাহ। তো আমি ডিরেক্ট ক্লাসে চলে যাচ্ছি। তো আজকে স্থির তড়িতে আমি প্রথমে একটা কোশ্চেন দিয়ে শুরু করতেছি, বোর্ডের কোশ্চেনটা আসছে হচ্ছে রাজশাহী বোর্ড 2024 সালে আসে। রাজশাহী বোর্ড 2024 সালে আসছে। আচ্ছা, কোশ্চেনটা অনেকটা এরকম যে এখানে একটা চার্জ আছে, চার্জটার মান হচ্ছে Q1 ইকুয়ালস টু 100 কুলম্ব। আচ্ছা, আর এখানে একটা চার্জ আছে একদম সংযোগ সরল রেখা বরাবর, এখানের চার্জটার মান হচ্ছে Q2 ইকুয়ালস টু -80 কুলম্ব। এটা হচ্ছে -80। ওকে, তো এখন কথা হচ্ছে যে এবং এই যে চার্জ দুইটা, এই চার্জ দুইটার মধ্যকার যে আকর্ষণ বল সেটার মানও দেওয়া আছে। আচ্ছা, আকর্ষণ কেন হইলো সেটা আমি বলতেছি, বিকর্ষণও তো হইতে পারতো, আকর্ষণ কেন হইতেছে সেটা আমি বলতেছি, তোমরা আগে প্রশ্নটা তুলো। সেটা হচ্ছে, এবং এই সংযোজক সরলরেখা বরাবর যে দূরত্বটা আমরা কাউন্ট করি, সেই দূরত্বটা হচ্ছে F ইকুয়ালস টু 4.5 ইন্টু 10⁻12 নিউটন। আচ্ছা, এখন আমি প্রথমে গরু নম্বর কোশ্চেনটা সলভ করি, দেন আমরা ঘোড়া করব। তো গরু নম্বর কোশ্চেনে বলছে Q1 ও Q2 এর মধ্যবর্তী দূরত্ব কত? এর মধ্যবর্তী দূরত্ব কত? আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে আমরা কি নিয়ে ডিল করতেছি। আমরা মূলত ডিল করতেছি হচ্ছে চার্জ নিয়ে ডিল করতেছি। আচ্ছা, এখন কথা হচ্ছে চার্জের মানে দুইটা চার্জের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বল, এটা বের করে মূলত হচ্ছে কুলম্বের সূত্র দ্বারা। কি সূত্র? কুলম্বের সূত্র দ্বারা, ঠিক আছে? তো এখন বিষয় হচ্ছে, আমি বলছিলাম যে এখানে আকর্ষণ বল বলা হয়েছে, প্রশ্ন হলো বিকর্ষণ বল কেন বলা হইলো না। সেটা হচ্ছে এইখানে আমরা দেখতেছি যে Q1 যেটা আছে এটা কিচ্ছু নাই, মানে প্লাস 100 কুলম্ব, আর এখানে Q2 যেটা আছে সেখানে দেওয়া আছে -100
80 কুলম। তো আমরা এতদিনে তো আমাদের বই রিডিং পড়া সবার কথা, ঠিক আছে? সেটা হচ্ছে যদি দুটো চার্জ যদি এমন হয় যে একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক, এদের মধ্যে কি হয়? এদের মধ্যে আকর্ষণ হয়। আর যদি এমন হয় যে এইটাও পজিটিভ এইটাও পজিটিভ, মানে দুটো সমধর্মী চার্জ, তাদের মধ্যে বিকর্ষণ হবে। বা এইটাও নেগেটিভ এইটাও নেগেটিভ, তখন কি হবে? দুটো সমধর্মী হওয়ার কারণে এদের মধ্যে বিকর্ষণ হবে, ঠিক আছে? তো এখানে আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে একটা পজিটিভ আর একটা নেগেটিভ, এই জন্য এদের মধ্যে কি হবে? আকর্ষণ বল হবে। আর এই যে দুইটা চার্জের মধ্যকার আকর্ষণ বল, এটা আমরা বের করবো কোন সূত্র দ্বারা? কুলম্বের সূত্র দ্বারা, ঠিক আছে? তো একটা নোটের মতো তোমরা লিখে নাও, যেটা অনেকটা এসেনশিয়াল, মানে এই যে নোটের মতো আমি লিখে দেবো এখন, এটা আমাদের জন্য প্রয়োজনীয়। সেটা হচ্ছে কুলম্বের সূত্রটা আমরা জানা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, ঠিক আছে? তো এটা লিখে দাও এবং তোমরা লিখে নাও। এবং এখান দেখা যাচ্ছে যে এই ম্যাথের মধ্যেই হচ্ছে যে আমাদের এই এসেনশিয়াল কনসেপ্টটা আমাদের জানা লাগবে, ঠিক আছে? সূত্রের আলোকে। তো তোমরা অবশ্যই দ্রুত আমার সাথে লিখে নিবে। আচ্ছা, আমি একবার চেক করছি যে সবকিছু ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, সকল কিছু আলোকে আছে। তো সবাই দ্রুত লিখবে। কুলম্বের সূত্রটা হচ্ছে নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল, ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক এটা হচ্ছে কমা, এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল, সবাই দ্রুত লিখবে, আমি বুঝাই দেব, সমস্যা নেই। এবং এই বল আধানদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর আধানদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। তো সূত্রটা অনেক বড় মনে হচ্ছে এবং অনেক জটিল মনে হচ্ছে, কিন্তু এর মতো মারাত্মক ইজি সূত্র আর পৃথিবীতে নাই। তো খেয়াল করো, বলছে কি যে নির্দিষ্ট মাধ্যমে, প্রশ্ন হলো নির্দিষ্ট মাধ্যম বলতে কি বোঝানো হইতেছে? গভীর মনোযোগ দাও। নির্দিষ্ট মাধ্যম বলতে বোঝানো হয়েছে মানে এই চার্জ দেয় কোন একটা নির্দিষ্ট মাধ্যমে আছে। সাপোজ মানে আমরা ধরে নেই যে আমাদের এসএসসি লেভেলে, মানে তোমাদের এসএসসি লেভেলে যে জিনিসটা ধরা হয় সেটা হচ্ছে এই মাধ্যম চার্জ দেয় যে মাধ্যমে আছে সেটা হচ্ছে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম, ঠিক আছে? কিন্তু তোমরা যখন বড় ক্লাসে উঠবে, অর্থাৎ ইন্টারমিডিয়েট উঠবে ইনশাআল্লাহ, তখন দেখবে যে যারা সায়েন্স নেবে, ঠিক আছে, দেখবে যে কি, তারা দেখবে যে এই যে চার্জগুলো এগুলারে হচ্ছে যে পানিতে নিয়ে যাওয়া যায়, এগুলোকে হচ্ছে তো পানি একটা মাধ্যম, তো তারপর আবার এগুলোকে কেরোসিনের মধ্যে ডুবানো যায়, ঠিক আছে? মানে কথা হচ্ছে পানির মধ্যে হচ্ছে যে আমরা দেখলাম মানে পানির মধ্যে এই চার্জ নিয়ে এক্সপেরিমেন্ট চালানো যায়, ঠিক আছে? তো ওইটা হচ্ছে যে একটা মাধ্যম। আবার কেরোসিনের মধ্যে, মানে সাপোজ ধরে নাও কেরোসিনের মধ্যে নিলাম, ওইটা কি, ওইটা আরেকটা মাধ্যম। তো তোমরা যখন বড় ক্লাসে উঠবে তখন দেখবে যে এই চার্জগুলো বিভিন্ন মাধ্যমে নিয়ে এক্সপেরিমেন্ট বা পরীক্ষা চালানো যায়, ঠিক আছে? মানে ধরে আর কি এক একটা মাধ্যমে। কিন্তু আমাদের লেভেলে এত জটিল না। এসএসসি লেভেলে, তোমাদের যে এসএসসি লেভেল আছে, এসএসসি লেভেল এত জটিল নয়।
এসএসসি লেভেলে হচ্ছে জাস্ট একটা মাধ্যম, সেটা জানলেই হবে। সেটা কি? সেটা হচ্ছে বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম, ঠিক আছে? তো নির্দিষ্ট মাধ্যম ব্যাপারটা বুঝছো। তারপর বলছে দুটি বিন্দু আধান, অবশ্যই কুলম্বের সূত্র, এটা খুবই ইম্পর্টেন্ট, অনেক সময় এমসিকিউতেও দিয়ে দিতে পারে। দুটি বিন্দু আধান, আধান মানে কি? আধান মানে চার্জ, ঠিক আছে? দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল। আমি আগেও বলছি যে দুটি বিন্দু আধান বা বিন্দু চার্জ, এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ, আকর্ষণ কখন হবে? যখন একটা পজিটিভ একটা নেগেটিভ, মানে সোজা কথা দুইটা বিপরীতধর্মী হবে, ঠিক আছে? তো এদের মধ্যে আকর্ষণ হবে। আর যদি দুইটা একই ধর্মী হয় তাদের মধ্যে বিকর্ষণ হবে, ঠিক আছে? ওকে। বলের মান আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক। আচ্ছা, এখন কথা হচ্ছে বল, এই যে দুইটা চার্জের মধ্যকার যে আকর্ষণ বা বিকর্ষণ বল, সেটাকে আমরা কি প্রতীক দিব? এফ প্রতীক, ঠিক আছে? এইটা কিসের সমানুপাতিক? চার্জ দ্বয়ের, মানে চার্জ বা আধান দ্বয়ের, কই গেল? চার্জ বা আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক। চার্জ বা আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক, ঠিক আছে? এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ এই যে মধ্যবর্তী দূরত্ব আছে, এখানে মধ্যবর্তী দূরত্বটা দেওয়া নাই, কারণ কোশ্চেনই চাইছে দূরত্ব কত, ঠিক আছে? আচ্ছা, তো মধ্যবর্তী দূরত্বের কি বলছে? মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ এফ সমানুপাতিক 1/d², ঠিক আছে? তাহলে এই দুইটাকে আমরা মার্চ করে একত্রে লিখতে পারি না, যে এফ সমানুপাতিক q1 q2 ডিভাইডেড বাই d²। এখন এই সমানুপাতিক চিহ্ন যদি আমরা উঠাই, তখন হচ্ছে আমাদেরকে অবশ্যই একটা ধ্রুবক নিয়ে আসতে হবে। তাহলে সেই ধ্রুবকটা আমরা নিয়ে আসি, এফ সমান সমান সি ইন্টু q1 q2 ডিভাইডেড বাই d²। এখন প্রশ্ন হইল যে শূন্য মাধ্যমে, এখন প্রশ্ন হচ্ছে যে এই যে কোনটা কি? এটি তো একটা সূত্র, মানে এই যে, তো এইটাই মূলত হচ্ছে যে আমরা কি কুলম্বের সূত্রের মাধ্যমে যে আমরা আকর্ষণ বা বিকর্ষণ বল বের করবো, সেই সূত্রটাই মূলত এইটা। তো কথা হচ্ছে আমি এটাকে এখানে নিয়ে আসি, মানে এটাকে এখানে লিখি, তোমরা নিচে নিচে লেখো, ঠিক আছে? আমার জায়গা নাই দেখে আমি এই সাইডে লিখলাম। তো এফ ইকুয়ালস টু সি ইন্টু q1 q2 ডিভাইডেড বাই d²। এটাই মূলত সূত্র। কোনটা কি আমি লিখে দিচ্ছি। আচ্ছা, এফ হলো কি? এফ হচ্ছে দুটি চার্জের মধ্যকার, দুটি বিন্দু চার্জের মধ্যকার আকর্ষণ বা বিকর্ষণ বল। বিন্দু চার্জ, চার্জ মানেই হচ্ছে আধান, ঠিক আছে? দুটি বিন্দু চার্জের মধ্যকার আকর্ষণ বা বিকর্ষণ বল। সবাই দ্রুত লিখবে। সি, সি এর, আচ্ছা সিটা কি? সিটা হচ্ছে কুলম্ব ধ্রুবক। আমি সি বা কুলম্ব ধ্রুবকের মান লিখে দিচ্ছি, সমস্যা নাই, কুলম্ব ধ্রুবক। আর q1 q2 কি? q1 q2 হচ্ছে চার্জ। কি চার্জ? বিন্দু চার্জ, বিন্দু চার্জ। আর ডি কি? ডি, ডি হচ্ছে চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। একদম এইদিকে নিয়ে আসি, তোমরা হচ্ছে এখানে লিখতে পারো, মানে যেরকম জায়গা আছে, চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তো এই সূত্র দিয়ে মূলত আমরা দুটি চার্জের মধ্যকার আকর্ষণ বা বিকর্ষণ বল বের করতে পারবো। তো তোমরা এতটুকু লিখো, আমি একবার চেক করতেছি যে সব ঠিক আছে কিনা। হ্যাঁ, সকল কিছু ঠিক আছে। এই যে কুলম্বের সূত্রটা আমরা পাইলাম, যেটা দিয়ে আমরা দুটি চার্জের মধ্যকার আকর্ষণ বা বিকর্ষণ বল বের করতে পারি। এখন কথা হচ্ছে এই যে কুলম্বের ধ্রুবকটা আছে এখানে সি, কই গেল কুলম্বের ধ্রুবক? এই কুলম্ব ধ্রুবকের মানটা আমাদের মনে রাখা লাগবে, এককটাও মনে রাখা লাগবে, ঠিক আছে? আর কোনো কারণে যদি আল্লাহ না করুক আমরা এক্সাম হলে এককটা ভুলে যাই, এককটা কিন্তু এমসিকিউতে আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে? কোনো কারণে যদি ভুলে যাই সেটাও বাইর করার প্রসিডিউর আছে। তো আমি সবকিছু দেখিয়ে দিচ্ছি। আমি আশা রাখতেছি যে এতটুকু তোমরা লিখছো, আমি এতটুকু বুঝতেছি। আচ্ছা, খেয়াল করো, সেটা হচ্ছে এখানে আমাদের যে ঘটনাটা ঘটতেছে, আমরা দেখতে পাচ্ছি যে কুলম্বের সূত্রটা কি? যে এফ ইকুয়ালস টু সি ইন্টু q1 q2 ডিভাইডেড বাই d²। আচ্ছা,
তো আমাদের লাগবে যে সি, তাই না? তো সি যদি আমরা বের করতে চাই তাহলে আমি লিখতে পারি, বা খেয়াল করো এই সি ইন্টু Q1 Q2 এটা কিন্তু পুরোটা, মানে এই সি কে এখানে লেখাটাও যে কথা, উপরে লেখাও কিন্তু একই কথা, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি বলতে পারি যে আমাদের দরকার কি, আমাদের দরকার হলো সি, ঠিক আছে? তাহলে সি ইকুয়ালস আমরা কি বলতে পারি, সি ইকুয়ালস বলতে পারি এটাও তো উপরে আছে, তো এইটা আর গুণন হয়ে এদিকে চলে গেল, অর্থাৎ এফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই Q1 Q2 যারা এরা কি এফ ডি স্কোয়ার, আর Q1 Q2 নিচে চলে যাবে, ঠিক আছে? Q1 Q2। তাহলে এখন খেয়াল করো এটার এককটাকে বের করি। ফোর্সের একক কি, বলের একক নিউটন, নিউটন আর দূরত্বর মানে বলের এসে আর দূরত্ব যে আছে দূরত্বের এসে একক হচ্ছে মিটার, তাহলে নিউটন মিটার স্কোয়ার। আর এখানে একটা চার্জের এসে একক হচ্ছে কুলম্ব, তাহলে একটা যদি হয় কুলম্ব, দুইটা কুলম্ব গুণ করলে কি হয়, কুলম্ব ইন্টু কুলম্ব অর্থাৎ কুলম্ব স্কোয়ার। তাহলে এককে এখানে কি দাঁড়াবে, নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। তো তোমরা এইভাবেও পরীক্ষায় সূত্র দিয়ে সুন্দরভাবে বের করতে পারবে, যদি আল্লাহ না করুক যে তোমরা এমসিকিউতে যদি এটা এককটা না মনে রাখতে পারো, ভুল করার থেকে রাদার 1 মিনিট টাইম নিয়ে তোমরা অবশ্যই এইভাবে বের করে অ্যাকুরেটলি আনসারটা করবে, ঠিক আছে ইনশাআল্লাহ, যদি পরীক্ষায় আসে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে তাহলে এখন আমরা কি করতে পারি, সি এর যে মানটা এটা কিন্তু মাস্ট মনে রাখতে হবে। তোমাদের বেলায় এসএসসি লেভেলে, আমি আগেও বলছি এখনো বলতেছি, এসএসসি লেভেলে শুধুমাত্র শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম বিবেচনা করা হয়, যেখানে সি এর মান বা কুলম্বের ধ্রুবকের মান হচ্ছে 9 × 10⁹ নিউটন পার মিটার, 9 × 10⁹, আমি লিখে দিচ্ছি 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার, ঠিক আছে? তাহলে শূন্য মাধ্যমে কি শূন্য মাধ্যমে কুলম্বের ধ্রুবক হচ্ছে 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার, ওকে? তো এইটা হচ্ছে একক। এখন কথা হচ্ছে যে এইটা একক সহ মানটা অবশ্যই মনে রাখা লাগবে, ঠিক আছে? তো তোমরা এতটুকু লিখো, আমি হচ্ছে একবার চেক করি যে সব ঠিক আছে কিনা। হ্যাঁ, সকল কিছু অলোকে আছে, তো ঠিক আছে। তো আমরা হচ্ছে এখন কোশ্চেনটা সলভ করতে চলে যাই। আচ্ছা, তো এটার আমরা সলিউশন করি। কি বলছে যে Q1 ও Q2 এর মধ্যবর্তী দূরত্ব কত। তাহলে এখন আমরা কিছু পারি আর না পারি, সবার প্রথমে ডেটা লিখবো। ডেটাতে কিন্তু আমি যতটুকু জানি যে ডেটাতে আলাদা মার্কস, আলাদা নম্বর থাকে, মানে এক্সামে, বোর্ড এক্সামে, ঠিক আছে? তাহলে ডেটা আমরা কিছু পারি আর না পারি, প্রথমে ডেটা লিখবো। ডেটাটা লিখে এরপর হচ্ছে আমরা মাথা খাটিয়ে সূত্রটা জেনারেট করে ম্যাথটা সলভ করব, ঠিক আছে ইনশাআল্লাহ। তো এই অ্যাপ্রোচটাই হচ্ছে যে মানে এই অ্যাপ্রোচে আগানোটাই আমার মতে বেটার, ঠিক আছে? আচ্ছা, তো এখানে কি কি দেওয়া আছে, Q1 চার্জ দেওয়া আছে, Q1 চার্জের মান হচ্ছে প্লাস 100 কুলম্ব, Q2 চার্জ দেওয়া আছে এটা হচ্ছে মাইনাস 80 কুলম্ব। তারপর হচ্ছে বল দেওয়া আছে। আচ্ছা, এই বলটা কি হবে, গভীর মনোযোগ দাও, একটা পজিটিভ আর একটা নেগেটিভ চার্জ, তাহলে একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ, তার মানে কি হবে, আকর্ষণ বল, ঠিক আছে? চার্জের মধ্যবর্তী আকর্ষণ বল F equals to 4.5 × 10⁻12 নিউটন। তারপর কি বলছে, এদের মধ্যবর্তী দূরত্ব Q1 ও Q2 এর মধ্যবর্তী দূরত্ব D মানে D এর মানটা দেওয়া নাই, D equals to what। তাহলে আমরা যখনই দেখতেছি যে Q1 Q2 দেওয়া আছে, F দেওয়া আছে, মানে মধ্যবর্তী আকর্ষণ বল দেওয়া আছে, দূরত্ব আছে, তাহলে এটা দেখা মাত্রই তো আমাদের মাথায় আসার কথা যে এখানে কুলম্বের সূত্র ব্যবহার হবে, ঠিক আছে? তো এটাই আমরা করতেছি। তো এখন আমরা লিখবো, কোশ্চেনটা সলভ করি। জানা আছে, আচ্ছা দেখো এইগুলো কিন্তু বিন্দু চার্জের ক্ষেত্রে, তাহলে প্রশ্ন লিখে, তাহলে এগুলো এত বড় দেখাচ্ছে কেন? ধরো মাইক্রোস্কোপ, মানে সাপোজ ধরে নাও যে এটা মাইক্রোস্কোপের নিচে ধরে আমরা দেখতেছি, তখন দেখতেছি যে এটা কি
চার্জটা অনেক বড় দেখাচ্ছে, ঠিক আছে? এটা ইমাজিন করে নাও, দেখবে যে কোশ্চেনে ম্যাক্সিমাম টাইম এরকম বড় বড়ই দেয়, কিন্তু যদি এমসিকিউতে আসে যে কুলম্বের সূত্র কোন ধরনের চার্জের ক্ষেত্রে প্রযোজ্য, অবশ্যই বিন্দু চার্জ হবে, এটা মনে রাখা লাগবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে জানা আছে F ইকুয়ালস টু সি ইন্টু Q1 Q2। আচ্ছা, সি এর মানটা এখানে লিখে দাও, ডাটাতে সি এর মানটা লেখো, মানে কুলম্ব ধ্রুবক, যেটা আমি বলছি যে মাস্ট মান সহ একক মনে রাখা লাগবে। কুলম্ব ধ্রুবক সি ইকুয়ালস টু 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার ডিভাইডেড বাই ডি স্কোয়ার। হ্যাঁ, তো এখন হচ্ছে আমাদেরকে কি বের করতে হবে, এই ডিটা বের করতে হবে। তাহলে এখন আমরা যে কাজটা করব, দেখো খেয়াল করো, সি এর মানটা আমি বলছি কি এখানে লেখাও যেই কথা, এখানে লেখা উপরে লেখাও এই একই কথা। তাহলে আমরা বলতে পারি বা ডি স্কোয়ার ইকুয়ালস টু, এটা এখানে চলে যাবে, অর্থাৎ সি ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই এফ। ঠিক আছে, তো এখন আমি ক্যালকুলেটরটা নিয়ে আসি হিসাব করার জন্য। আচ্ছা, তো বা ডি স্কোয়ার ইকুয়ালস টু সি এর মানটা কি 9 × 10⁹ ইন্টু Q1 এর মান কত 100। আচ্ছা, আমি বলছিলাম কি যে না বলি নাই, এখন বলতেছি, সেটা হচ্ছে তোমাদের এই আলাদাভাবে ম্যাথ করার সময় সূত্রে বসানোর সময় প্লাস আর মাইনাস তোমরা লিখবে না, এটি হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ। তোমরা এটা লিখবে না, তোমরা কি করবে, তোমরা জাস্ট সিম্পলি মানটা লিখবে, আর সবার শেষে সূত্র দিয়ে ক্যালকুলেশন করার পরে সবার শেষে প্লাস আর মাইনাসের রেসপেক্টে প্লাস এবং মাইনাসের রেসপেক্টে তোমরা কোন দিকে যাবে বা কোন দিকে হচ্ছে প্রাবল্য কাজ করবে, কোন দিকে বল কি বল ভেক্টর রাশি, প্রাবল্য এগুলো কি ভেক্টর রাশি, অর্থাৎ কোন দিকে কাজ করবে ওই দিকের যে কনসিডারেশনটা সেটা কি করবে, সেটা সূত্রের কাজ কমপ্লিট করার পরে সূত্র দিয়ে অর্থাৎ সূত্রে বসিয়ে ক্যালকুলেশনের কাজ কমপ্লিট করার পরে এরপর তোমরা হচ্ছে চিহ্ন বিবেচনায় নিয়ে কোন দিক বরাবর বা কোন দিকে কাজ করবে, অর্থাৎ দিকের যে কনসিডারেশনটা এই কাজটা তোমরা করে ফেলবে। এটি হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ। তো আমি সেই অ্যাপ্রোচে আগাচ্ছি। তো আমি জাস্ট কি করব, মানটা নিয়ে কাজ করব। Q1 এর মান হচ্ছে 100, চিহ্ন নিলাম না, জাস্ট মান নিয়ে কাজ করলাম, ইন্টু ওইটার মান কত, Q2 এর মান হচ্ছে 80, ঠিক আছে? আর হচ্ছে এফ এর মান কত, এফ এর মান হচ্ছে 4.5 ইন্টু 10⁻12। আচ্ছা, আমার জায়গা নেই, তোমরা একটা কাজ করবে, তোমরা হচ্ছে নিচে লিখবে, আমি হচ্ছে সাইডে লিখতেছি। আচ্ছা, তো এখন যে কাজটা করতেছে সেটা হচ্ছে এখন আমরা হিসাব করা লাগবে যে কত আসে ডি স্কয়ার, অর্থাৎ এখানে বা ডি স্কয়ারের মানটা কত আসে। বা ডি স্কয়ারের মানটা আসে হচ্ছে 9 × 10⁹ ইন্টু 100 ইন্টু 80 ডিভাইডেড বাই 4.5 ইন্টু 10⁻12। এখানে আসে 16, ডি স্কয়ারের মান হচ্ছে 16। তো অতএব ডি এর মান কত আসবে, এটা রুট করলে কত হবে 4, অতএব ডি এর মান আসে 4 মিটার। অর্থাৎ এদের মধ্যকার যে এই চার্জের মধ্যকার Q1 ও Q2 চার্জের মধ্যবর্তী দূরত্ব কত 4 মিটার, ঠিক আছে? বা বলতে পারি সুতরাং আধানদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 4 মিটার। দ্রুত লিখবে, সুতরাং আধানদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 4 মিটার। এখন আমরা ঘোড়া নাম্বার করব। আচ্ছা, আমি কোশ্চেনটা মুছে দিচ্ছি সম্পূর্ণ, এই সেম কোশ্চেনই থাকবে, কিন্তু আমার একটু জায়গা বেশি লাগবে দেখে উপর থেকে শুরু করতেছি। তো তোমরা একটা কাজ করো, নতুন করে উদ্দীপক তোলার দরকার নেই, জাস্ট তোমরা হচ্ছে তার নিচ থেকে ঘোড়া নাম্বার স্টার্ট করে দিবে। আচ্ছা, কি ছিল আমাদের এখানে ছিল হচ্ছে
Q1 এর মান ছিল হচ্ছে প্লাস 100 কুলম্ব, ইকুয়ালস টু Q1 ইকুয়ালস টু এটা ইকুয়ালস টু চিহ্ন প্লাস 100 কুলম্ব, আর Q2 এর মান ছিল মাইনাস 80 কুলম্ব। আর এখানে আমাদের কোশ্চেনে যেটা বলছে, আচ্ছা আর মধ্যবর্তী বল দেওয়া ছিল, আর আমরা তো দূরত্ব পাইছি। দূরত্ব কোথা থেকে পাইছি? গরু হতে পাইছি, মানে গ নং কোশ্চেন থেকে পাইছি বা গরু থেকে পাইছি যে দূরত্ব হচ্ছে 4 মিটার। আচ্ছা, আর যে বল মধ্যবর্তী যে আকর্ষণ বল, কারণ একটা প্লাস একটা মাইনাস, মধ্যবর্তী কি হবে আকর্ষণ বল হবে, সেটা হচ্ছে 4.5 ইন্টু 10⁻12 নিউটন। ঠিক আছে, এখন কোশ্চেনে বলছে যে ঘোড়া নাম্বার কোশ্চেনে বলছে যে, আচ্ছা ঘোড়া নাম্বার কোশ্চেনটা এখানে ঘোড়া নাম্বার কোশ্চেনে বলছে যে Q1 ও Q2 এদের সংযোজক সরলরেখার কোন অবস্থানে একক আধান স্থাপনের জন্য উভয়ের তড়িৎ তীব্রতা সমান হবে। এখন ফিজিক্সের ভাষাই তো গণিত, ফিজিক্সের বা পদার্থবিজ্ঞানের ভাষাই তো গণিত, এখানে আর কি বলবে এটার সাথে লেজ লাগায় যে গাণিতিক বিশ্লেষণ দাও। ওকে, গাণিতিক বিশ্লেষণ দাও বা গাণিতিক যুক্তি টুক্তি এগুলো দাও আর কি। যাই হোক, তো এখন বিষয় হচ্ছে যে এটা আমরা সলিউশন করব। এখন একটা কথা হলে মনে রাখবে, সেটা হচ্ছে এই একক আধান স্থাপনের জন্য মানে উভয়ের তড়িৎ তীব্রতা বা প্রাবল্য, এই টাইপের ম্যাথের ক্ষেত্রে যে বিন্দুটা আমরা ধরবো, কোন একটা বিন্দু ধরতে হবে, সেই বিন্দুটা ধইরা ম্যাথটা করা লাগবে। এখন যেই বিন্দুটা আমরা ধরবো ওই বিন্দুতে +1 কুলম্ব কি আধান ধরে নিতে হবে এবং ধরে নিয়ে ম্যাথটা করতে হবে, এবং তারপর সবার শেষে প্লাস আর মাইনাসের রেসপেক্টে আমাদের ওই যে কথাটা আগে বলছিলাম যে দিক বিবেচনা করা লাগবে। কারণ কি, এটাই বেস্ট অ্যাপ্রোচ। কারণ হচ্ছে যে বল যেটা আছে ওটাও ভেক্টর রাশি, আর প্রাবল্য যেটা আছে ওইটাও একটা ভেক্টর রাশি। হোয়াটএভার, আমি নোট আকারে লিখে দিচ্ছি। সবাই লিখে নেবে যে বিন্দুতে তড়িৎ তীব্রতা বা তড়িৎ প্রাবল্য বের করব, সেই বিন্দুতে +1 কুলম্ব চার্জ ধরে নিয়ে হিসাব করতে হবে। আচ্ছা, এতটুকু তোমরা লিখে নাও, মানে এই ম্যাথের আন্ডারে যে এসেনশিয়াল কনসেপ্টটুকু আমাদের জানতে হবে সেই ব্যাপারটা আমি লিখে দিলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে ধরে নিলাম আমরা যে এই Q2 থেকে, কারণ কোথায় আসলে কোন অবস্থানে একক আধান স্থাপনের জন্য উভয়ের তড়িৎ প্রাবল্য সমান হবে, এখন সেই অবস্থানটা তো আসলে আমরা জানি না, আমরা জাস্ট ধরে নিলাম যে Q2 হতে
এক্স মিটার, মানে Q2 হতে এক্স মিটার দূরে, এই যে Q2 যেটা আছে এখান থেকে এক্স মিটার দূরে এই অবস্থানে তড়িৎ প্রাবল্যর মান, এটা কিন্তু এক্স এর পরে মিটার, এক্স মিটার দূরে তড়িৎ প্রাবল্যর মান কি, এক্স মিটার দূরে তড়িৎ প্রাবল্যর মান সমান। ঠিক আছে, তো এখানে ব্যাপারটা বুঝতে হবে, সেটা হচ্ছে ধরলাম যে, এবং এই বিন্দুটার নাম বলছিলাম কি যে পি বিন্দু, মনে করে যেটা হলো পি বিন্দু। ঠিক আছে, মনে করলাম যে এইটা হচ্ছে পি বিন্দু। ঠিক আছে, আচ্ছা, তো এখন ঘটনা যেটা ঘটতেছে সেটা হচ্ছে, এবং আমি বলছি কি যে যেটাকে আমরা ধরবো হচ্ছে পি বিন্দু, সেখানে কি +1 কুলম্ব চার্জ কি বিবেচনা করতে হবে। এই যে বিন্দুতে তড়িৎ তীব্রতা বা তড়িৎ প্রাবল্য বের করব, সেই বিন্দুতে +1 কুলম্ব, মানে কোন বিন্দুতে বের করতেছি, পি বিন্দুতে +1 কুলম্ব চার্জ ধরে নিয়ে হিসাবটা আমাদের করতে হবে। ঠিক আছে, তো আমি একটা বর্ডার দিয়ে নেই, দেন আমি ম্যাথ স্টার্ট করি করা। তাহলে প্রথমে যে কাজটা করতে হবে, আমার কনসার্ন হলো পি বিন্দু নিয়ে। ঠিক আছে, আমার কনসার্ন হচ্ছে পি বিন্দু নিয়ে। তাহলে আমি প্রথমে বলবো যে পি বিন্দুতে Q1 এর জন্য তড়িৎ তীব্রতা, পি বিন্দুতে Q1 এর জন্য তড়িৎ তীব্রতা, তাহলে তড়িৎ তীব্রতাকে আমরা প্রকাশ করি ই দিয়ে। ঠিক আছে, তাহলে ই অন ইকুয়ালস টু, আর সূত্রটা আমরা অনেকে জানি বা জানি না, তারপর আমি লিখে দিচ্ছি, সমস্যা নাই, যে তড়িৎ তীব্রতা বা তড়িৎ প্রাবল্য বের করার সূত্র হচ্ছে ই ইকুয়ালস টু Q/r²। ঠিক আছে, আচ্ছা এখানে ই কি, আচ্ছা Q হলো সিস্টেমের চার্জ, ই হচ্ছে কি, হচ্ছে তড়িৎ প্রাবল্য, ই হলো কি তড়িৎ প্রাবল্য বা তড়িৎ তীব্রতা। যারা জানো তো ভালো, যারা না জানো লিখে নাও। ই হচ্ছে কি, ই হচ্ছে তড়িৎ প্রাবল্য, ওকে, তড়িৎ প্রাবল্য বা তড়িৎ তীব্রতা। আর কি, আর হচ্ছে মধ্যবর্তী দূরত্ব, আর কিউ কি, কিউ হচ্ছে সিস্টেমের চার্জ। ঠিক আছে, তাহলে ই1 এর মানটা তাহলে কি হবে, এই সূত্র অনুসারে, যেহেতু পি বিন্দুতে Q1 এর জন্য, পি বিন্দুতে Q1 এর জন্য ডিল হচ্ছে। ঠিক আছে, তাইলে আমরা বলতে পারি যে ই1 ইকুয়ালস টু, তার আগে আমরা সূত্রে একটা জিনিস মিস্টেক করছি, সেটা হচ্ছে এখানে একটা সি হবে, সি, কারণ আমরা তো শূন্য মাধ্যম বিবেচনা করি, ঠিক না, তোমাদের এসএসসি লেভেলে শূন্য মাধ্যম বিবেচনা করে, একটু কারেকশন করে নিবে। ই ইকুয়ালস টু সি ইন্টু Q/r²। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে সি কি, সি হচ্ছে কুলম্বের ধ্রুবক। তোমরা যারা সূত্রটা জানো তো ভালো, আর যারা না জানো অথবা সবাই লিখে নিতে পারো, সমস্যা নেই। সি হচ্ছে কুলম্বের ধ্রুবক, যেটার মান আমরা জানি আমাদের লেভেলের জন্য কি বলছি, আমাদের লেভেলের জন্য অলওয়েজ শূন্য মাধ্যম বিবেচনা করা হয়। ঠিক আছে, যেটার জন্য মানটা হচ্ছে 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার একক। আচ্ছা কিউ কি, কিউ হচ্ছে সিস্টেমের চার্জ, আর আর মানে আর হচ্ছে কি, আর হচ্ছে দূরত্ব। আচ্ছা, তো তোমরা এতটুকু লিখে নিচ্ছ আশা করতেছি। তো আমরা সূত্র অনুসারে কাজ স্টার্ট করে দেই। ই1 এর মান হবে হচ্ছে তাহলে সি ইন্টু কিউ। এখন কথা হচ্ছে সিস্টেমে কি আছে, পি এর জন্য কার জন্য হিসাব করতেছি, মানে পি বিন্দুতে কোন আধানের জন্য বিবেচনা করতেছি, সেটা হচ্ছে Q1 আধানের জন্য বিবেচনা করতেছি। তাহলে Q1/r²। এখন এখানে কথা আছে, আর এর মানটা এখানে কি হবে, পি থেকে আর এর দূরত্বটা হিসাব করতে হবে, মানে Q1 আধান থেকে পি এর যে দূরত্বটা এটা হিসাব করতে হবে। আমরা দেখছি যে এতটুকু 4 মিটার, কোথা থেকে পাইছি, গরু হতে পাইছি। তাহলে আর এইটুকু ধরছিলাম হচ্ছে এক্স মিটার, তাহলে আলটিমেটলি টোটালটা কি হবে, 4 + x মিটার। তাহলে এটা আমি নিচে লিখি যে, আর সি এর মান আমরা সবাই জানি যে 9 × 10⁹ ইন্টু Q1 এর মান কত, Q1 এর মান হচ্ছে 100, আর আর এর মান হচ্ছে 4 + x হোল স্কয়ার। ঠিক আছে, এখন আমাদেরকে একটা কথা আছে, সেটা হচ্ছে আমরা জানি কি প্রাবল্য হচ্ছে ভেক্টর রাশি। আর আমি কিছুক্ষণ আগেই বলছি যে ক্যালকুলেশনের টাইমে, মানে সূত্র বসায় সূত্র লিখে সূত্রতে যে আমরা মান বসাবো, সেখানে প্লাস বা মাইনাস চিহ্ন দেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, বেস্ট অ্যাপ্রোচ হচ্ছে জাস্ট তোমরা শুধু মানটা বসাবা, প্লাস বা মাইনাস আলাদাভাবে বসানোর দরকার নেই। কিন্তু লাস্টে কি করবা, লাস্টে যে হচ্ছে এই প্লাস বা মাইনাস অর্থাৎ চিহ্নের রেসপেক্টে আমাদের দিকটা বলে দিতে হবে। তাহলে মান আর দিক উভয়ের কম্বিনেশনে আমাদের হচ্ছে এক্সাক্ট আমরা আমাদের যে আনসারটা সেটা পাবো ইনশাআল্লাহ। তো এটাই হচ্ছে বেস্ট অ্যাপ্রোচ। ঠিক আছে, তোমরা এইভাবে আগাবে। ওকে, তাহলে এখন আমরা বলতে পারি, দেখো এখানে হচ্ছে পি নিয়ে কনসার্ন আমাদের, কারণ আমরা যে বিন্দুতে
প্রাবল্য সমান, ওইটা আমরা ধরে নিয়েছি পি বিন্দু, যেটা কিউ2 থেকে x মিটার দূরে আমরা ধরছি। তাহলে এখন কথা হচ্ছে পি বিন্দু ওই জায়গায় আছে, বলতেছে ভাই আমি তো প্লাস, আর ও বলতেছে আরে বেটা তুই প্লাস হলে কি হবে, আমিও তো প্লাস, তাইলে প্লাসে প্লাসে কি হবে, সমধর্মী, বিকর্ষণ হবে। তাইলে যে ঘটনাটা ঘটতেছে এই যে মানে এই পীরে দূরে ঠেলে দিতেছে, পীরে কি করতেছে, দূরে ঠেলে দিতেছে, ঠিক আছে, অর্থাৎ এই দিক বরাবর যাইতেছে। তাহলে এইটা কোনটা, এটা হচ্ছে ইয়ন। তাহলে ইয়ন ইয়ন হচ্ছে কোন দিক বরাবর হবে, বিকর্ষণের ফলে এই দিক বরাবর হবে, অর্থাৎ আচ্ছা আমরা কি কোনো বিন্দু ধরছিলাম, যদি না ধরি তাহলে এখানে আমরা ধরে নিই যে এটা হচ্ছে এ বিন্দু, এবং এই বিন্দুতে এই চার্জটা আছে, এটা ধরলাম বি বিন্দু, একটু অ্যাড করে নিলাম। তাহলে এটা কি হবে, এ বি বরাবর, ঠিক আছে, কি হবে, এ বি বরাবর। আচ্ছা এখন তাহলে আমরা পি বিন্দুতে কিউ1 এর জন্য বের করলাম, তাহলে এখন আমরা কিউ2 এর জন্য বের করব। তাহলে পি বিন্দুতে কিউ2 এর জন্য তড়িৎ তীব্রতা E2 equals to C into Q2 by R square। আচ্ছা তাহলে এখন কি দাঁড়াবে, বা E2 equals to C এর মান হচ্ছে কত, 9 into 10 to the power 9 into Q2 এর মান কত, Q2 এর মান হচ্ছে -80, কিন্তু আমি কি বলছি প্লাস বা মাইনাস লেখার কোনো দরকার নাই, সূত্রে যখন মানটা বসাবা জাস্ট মান, শুধু মানটা বসাবা, আর সবার শেষে চিহ্নের রেসপেক্টে হিসাব করার ক্ষেত্রে চিহ্নের রেসপেক্টে কোন দিক বরাবর ক্রিয়া করবে ওই দিকটা উল্লেখ করতে হবে, কারণ কি প্রাবল্য হচ্ছে ভেক্টর রাশি, মান আর দিক উভয় উল্লেখ করতে হবে, সেটা কিসের রেসপেক্টে, চিহ্নের রেসপেক্টে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা কোন দিক বরাবর ক্রিয়া পাবো, মানে কোন দিক বরাবর ক্রিয়া করতে ইজিলি বুঝতে পারবো, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা সূত্রের মাধ্যমে জাস্ট মানটা বের করবো, এরপর আমরা চিহ্নের রেসপেক্টে মানে চিহ্ন বিবেচনায় নিয়ে আমরা কি করব, কোন দিক বরাবর ক্রিয়া করবো এটা দিয়ে দিলি, মান এবং দিক উভয়টা কমপ্লিট হয়ে যাবে, এবং আমরাও দেখা যাচ্ছে যে এক্সাক্ট যে মানটা মানে এক্সাক্ট যে ভ্যালুটা প্রাবল্য সেটা পেয়ে যাব, ঠিক আছে। তো সেই কাজটাই করতেছি, 9 into 10 to the power 9 ইন্টু সিস্টেমের চার্জ কত, কিউ, সিস্টেমের চার্জ হচ্ছে এখানে 80, অনলি 80, ওকে। আর আর এর মান হচ্ছে এখানে দূরত্বটা এক্স মিটার, তাহলে শুধু এক্স, আর সূত্রে কিন্তু স্কোয়ার আছে, বি কেয়ারফুল, সূত্রে স্কোয়ার আছে, এক্স স্কোয়ার, ঠিক আছে। এখন কথা হচ্ছে কোন দিক বরাবর ক্রিয়া করতেছে, কনসার্ন হচ্ছে আমাদের এইটাকে নিয়ে, কারণ আমরা এই বিন্দুতে আমরা ধরে নিছি যে প্রাবল্য সমান। এখন ও বলতেছে আরে ভাই আমি তো প্লাস, ও বলতেছে আরে আমি তো মাইনাস, তাহলে কি করা যায়, তাহলে ও বলতেছে আচ্ছা ঠিক আছে আমি তো প্লাস আর আপনি তো মাইনাস, তাহলে কি হবে, বিপরীত ধর্মী হলে আকর্ষণ হবে, তাহলে এর নিয়ে কনসার্ন, এ বলতেছে আহা তাহলে আমি তোমার দিকে চলে আসতেছি, ঠিক আছে। তাহলে এ কি করতেছে, এই দিকে চলে আসতেছে, অর্থাৎ কোন বরাবর, এটা হচ্ছে আমাদের E2 যে আছে, E2টা হচ্ছে তাহলে আমাদের এই যে কই ধরছিলাম, বি এ বরাবর, আগেটা ছিল এবি বরাবর, আর এটা হচ্ছে বি এ বরাবর, ঠিক আছে। তাহলে এটাই আমি লিখে দিচ্ছি বি এ বরাবর। এখন প্রশ্ন মতে কি বলছে, প্রশ্ন মতে বলছে যে এই E1 আর E2 এরা হচ্ছে কি, E1 এবং E2 এরা পরস্পর সমান হবে, কোথায় সমান হবে এটাই তো চাইছে। তাহলে আমরা বলতে পারি যে প্রশ্ন মতে E1 এর মান হচ্ছে 9 into 10 to the power 9 into 100 by 4 plus x whole square equals to 9 into 10 to the power 9 into 80 by x square। এখন কথা হচ্ছে কি, কথা হচ্ছে এই উভয় পাশে সেম জিনিস কাটাকাটি যায়, তো এইটা কাটা, ঠিক আছে। তাহলে এখন আমরা কি বলতে পারি হচ্ছে বা 100 by 4 plus x whole square equals to 80 by x square। এখন যদি তোমরা এটা ক্যালকুলেশন করো দেখবে যে অতএব x এর মান আসবে হচ্ছে অতএব এটা ক্যালকুলেশন যদি তোমরা করো তাহলে x এর মান দেখবে যে আসে 33.89 মিটার, 30 জাস্ট ক্যালকুলেশনের কাজ আর কিছুই না, 33.89 মিটার। সুতরাং আমরা বলতে পারি যে Q2 হতে 33.89 মিটার, আমরা বলতে পারি যে সুতরাং Q2 হতে 33.89 মিটার দূরে প্রাবল্য কি হবে, প্রাবল্যের মান সমান হবে, দূরে প্রাবল্যের মান
সমান হবে। এটা হলো আনসার। তো আমি আশা রাখতেছি যে তোমরা ম্যাথটা বুঝছো। তো আমি এখন নেক্সট সিকিউতে চলে যাব। এই ম্যাথটা যদি বুঝো তাহলে আমি এখন নেক্সট সিকিউতে চলে যাব। পরের সিকিউটাও অনেকটা সেম টাইপের, ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে যে নেক্সট সিকিউ মানে এই দুইটা সিকিউ বুঝলে দেখা যাচ্ছে যে এই টাইপের প্রায় সকল সিকিউ তোমরা নিজেরাই সলভ করতে পারবে ইনশাআল্লাহ। ওকে, তো আমি এখন এটা মুছে দিচ্ছি। আচ্ছা, তো এখন পরের সিকিউটা আসছে হলো চিটাগাং বোর্ড 19 সালে আসছে। অনেকটা সেম টাইপের সিকিউ, চিটাগাং বোর্ড 19 সালে আসছে, ঠিক আছে। আগেরটা বুঝো একদম, এটা হচ্ছে একদম পান্তা ভাত। এখানে দেওয়া আছে হচ্ছে +40 কুলম্ব, ঠিক আছে। একটা বিন্দু চার্জ দেওয়া আছে, ওইটা আমরা দিলাম জুম করে এরকম বড় করে নিয়ে আসছি আর কি, কোশ্চেন আর কি যেটা দেওয়া। তারপর হচ্ছে এখানে দেওয়া আছে হচ্ছে -30 কুলম্ব। ওকে, এখন এই যে কথা হচ্ছে এদের মধ্যকার যে দূরত্ব, এই দূরত্বটা দেওয়া আছে হচ্ছে 300 সেন্টিমিটার। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, ঠিক আছে। আর ওরা আবার হচ্ছে কুলম্ব ধ্রুবক দিয়ে দিছে। এই কুলম্ব ধ্রুবক কিন্তু অনেক সময় দেয় না। আমি বলছি কি, কুলম্ব ধ্রুবক বা সি এর মান অবশ্যই মান এবং একক মুখস্থ রাখতে হবে। সেটা হচ্ছে 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার, ঠিক আছে। মাস্ট মনে রাখা লাগবে, কারণ না দিয়ে দিলে তো কিছু করার নাই, মাস্ট মনে রাখা লাগবে, ঠিক আছে। কুলম্ব ধ্রুবক সি ইকুয়ালস টু 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার, নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার, ঠিক আছে। এখন গরু নম্বর কোশ্চেনে বলছে, আগে গরু নম্বরটা করি দেন ঘোড়া করতেছি আমরা। গরু নম্বরে বলছে যে এ ও বি এর মধ্যবর্তী বলের মান, এ ও বি এর মধ্যবর্তী বলের মান নির্ণয় করো। আচ্ছা, তো এখন কথা হচ্ছে আমরা এটা তো দেখতে পাচ্ছি কি, এখানে বলছি কি যে কোনো কোশ্চেন অ্যাপ্রোচে ফিজিক্স হোক বা কেমিস্ট্রি মানে এই টাইপের মানে যে কোনো ম্যাথমেটিক্যাল, যেমন ফিজিক্সের যে কোনো ম্যাথমেটিক্যাল কোশ্চেন অ্যাপ্রোচে কিছু পারি আর না পারি, প্রথমে ডেটাগুলো লিখে বলবো আমরা। তো ডেটাগুলো লিখি কি কি দেওয়া আছে। ধরলাম যে প্রথমে এ বিন্দুতে চার্জ দেওয়া আছে, যে এখানে কিউ এ ইকুয়ালস টু +40 কুলম্ব, কিউ বি ইকুয়ালস টু -30 কুলম্ব, ঠিক আছে। দেন হচ্ছে মধ্যবর্তী দূরত্ব ডি ইকুয়ালস টু 300 সেন্টিমিটার। এখন কথা আছে এখানে, পরে বলতেছি, সমস্যা নেই, একটা লাইন ফাঁকা রাখো। আর কি চাইছে, ও আচ্ছা, কুলম্ব ধ্রুবক সি এর মান দেওয়া আছে 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার, ঠিক আছে। আর কোশ্চেনে বলছে যে মধ্যবর্তী বলের মান এফ ইকুয়ালস টু হোয়াট। তো এখানে কথা যেটা ঘটতেছে সেটা হচ্ছে আমরা দেখতেছি যে কিউ এ কিউ বি মানে চার্জের মান দেওয়া আছে, মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, কুলম্ব ধ্রুবক দেওয়া আছে। তাহলে এখানে তো আমরা দেখা মাত্রই আছে, এখন এটা আমরা সামান্য একটু মাথা খাটাইলে আমরা বুঝতে পারি। তাহলে বলের মান কেমনে বের করবো, কুলম্বের সূত্র দ্বারা বের করবো। তো সেইটাই আমরা করি, যে জানা আছে এফ ইকুয়ালস টু সি ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। তো এখানে কথা হইলো তাহলে সি এর মান হচ্ছে 9 × 10⁹ ইন্টু Q1 এর মান হচ্ছে 40 × 30। আমি বলছি কি, আগেও বলছি এখনো বলতেছি, সেটা হচ্ছে তোমরা এই যে বল কি, বল একটা ভেক্টর রাশি, অর্থাৎ
প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়, ঠিক আছে। তাইলে এখন যে ঘটনাটা ঘটতেছে সেটা হচ্ছে 40 and 30 বুঝলাম, তাহলে এখানে মাইনাস কেন আনলাম না? মাইনাস এই কারণে আনি নাই, আমরা এখন শুধু মান নিয়ে ডিল করতেছি, কাজেই শুধু মানের জন্য আমরা জাস্ট মানটা নিছি, কোনো চিহ্ন নেই। কিন্তু সবার লাস্টে আমাদের মান প্লাস এই চিহ্নের রেসপেক্টে দিকটা কনসিডারেশন করে লিখে দিলেই আমাদের এক্সাক্ট যে জিনিসটা চাইছি সেটা আমরা মানে সেই দিকে আমরা যেতে পারবো ইনশাআল্লাহ। তো তোমরা এইভাবেই করবে, ঠিক আছে। তো 40 into 30, ওকে। যেভাবে ওই যে গাইড বা এসে যেরকম দেওয়া আছে, গাইড বা হচ্ছে টেস্ট পেপার এগুলোতে যেরকম দেওয়া আছে যে চিহ্ন বের করে এরকম মাইনাস হইলে আকর্ষণ হইলে, ওইটা আসলে দেখা যাচ্ছে যে আমার কাছে মনে হয় না যে এটা ততটা মানে ততটা হচ্ছে যে অ্যাকুরেট আমার মনে হয় না, ঠিক আছে। তো অ্যাকুরেসি রেট ঠিক রাখার জন্য অবশ্যই আমাদের অ্যাপ্রোচগুলো ভালো হইতে হবে, ঠিক আছে। তো এই অ্যাপ্রোচটা মাচ বেটার, আমার মতে এই অ্যাপ্রোচটা মাচ বেটার, তোমরা এইভাবেই করবে ইনশাআল্লাহ, ওকে। তো ডি যেটা আছে, ডি এর মানটা হচ্ছে 300 সেন্টিমিটার, কিন্তু এখানে একটা কথা আছে, আমরা সব বসাইছি এসআইতে, চার্জের এসআই এক কুলম্ব এসআইতে বসাইছি, দেন হচ্ছে এই যে এটাও কি এসআইতে চলে আসছে সব, এই যে নিউটন মিটার স্কোয়ার কুলম্ব পার কুলম্ব স্কোয়ার, এগুলো কি এসআইতে, সব এসআইতে পাইছি। তাইলে যে দূরত্ব যে ডি আছে একে কেন আমরা হচ্ছে যে তোমার সেন্টিমিটারে রাখবো? এটাকেও অবশ্যই আমাদেরকে কি করতে হবে? এটাকেও অবশ্যই আমাদেরকে এসআইতে নিতে হবে। এখন আমরা জানি 100 সেন্টিমিটার 1 মিটার হয়, তাহলে 300 সেন্টিমিটার কয় মিটার? অবশ্যই 3 মিটার, ঠিক আছে। বি কেয়ারফুল, এগুলোতে কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে, ঠিক আছে। দরকার একটা ম্যাথে 1 মিনিট বা একটা ম্যাথে দরকার 3 মিনিট বেশি সময় নেবে, কিন্তু ম্যাথটা অবশ্যই একুরেটলি করে আসবে ইনশাআল্লাহ, যাতে তোমরা সবাই প্রতিটা ম্যাথেই ফুল মার্কস হচ্ছে যে প্রতিটা ম্যাথেই যাতে তোমরা কি করতে পারো, পূর্ণ নম্বর তুলতে পারো ইনশাআল্লাহ, ওকে। তো এখন আমি কি করবো এখানে 3 স্কোয়ার। তো এখন আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি যে কত আসে, 9 into 10 to the power 9 into 40 into 30 divided by 3 square, 1.2 into 10 to the power 12, 1.2 into 10 to the power 12, ঠিক আছে। 1.2 into 10 to the power 12, হ্যাঁ ঠিক আছে, নিউটন বলে রাখো, কি নিউটন। এখন প্রশ্ন হইলো এটা কি, আমি এই যে লাস্টে বলছিলাম যে চিহ্নের রেসপেক্টে কি করতে হবে, আমাদেরকে লাস্টে কনসিডারেশন করে বলে দিতে হবে যে এটা কি আকর্ষণধর্মী না বিকর্ষণধর্মী, অথবা প্রাবল্য হইলে দিক, ঠিক আছে, বলে দিতে হবে। তাহলে এখন আমরা দেখতেছি যে একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। এখন পজিটিভ আর নেগেটিভে কি হবে? পজিটিভ আর নেগেটিভে যেহেতু বিপরীতধর্মী, আকর্ষণ হবে, আকর্ষণ, অর্থাৎ বলটা হচ্ছে আকর্ষণধর্মী। তাহলে এই যে আমরা এখানে চিহ্ন বসাই নাই, কিন্তু এই যে লাস্টে এই আকর্ষণধর্মী লেখাটা লিখে দেওয়ার ফলে টিচার বুঝবে যে তুমি টোটাল ম্যাথটাই বুঝতে পারছো, এবং তুমি একজন মানে সে খাতাটা এইভাবে মানে টোটাল প্রসিডিউরটা দেখার পর সে বুঝবে যে না মাশাআল্লাহ তোমরা হচ্ছে দেখা যাচ্ছে যে মেরিটোরিয়াস স্টুডেন্টস, প্রত্যেকেই হচ্ছে যে প্রত্যেকেই তোমরা ভালো স্টুডেন্ট ইনশাআল্লাহ, ওকে। তো এখন কথা হচ্ছে যে আমরা তাহলে কি বলবো, যে সুতরাং চার্জার মধ্যবর্তী আকর্ষণ বল আকর্ষণ বল 1.2 into 10 to the power 12 নিউটন, এটা হলো আনসার, ঠিক আছে। তো এখন আমি পরে ঘোড়া নাম্বারটায় চলে যাচ্ছি, আমি একবার চেক করি যে সব ঠিক আছে কিনা, দেন আমি ঘোড়া নাম্বারে চলে যাব। হ্যাঁ সকল কিছু ঠিক আছে, তো আমি ঘোড়া নাম্বারে চলে যাচ্ছি। আচ্ছা দেখি আমরা যে ঘোড়া নাম্বার কোশ্চেনে কি বলছে। ঘোড়া নাম্বার কোশ্চেনে বলছে এ ও বি এর সংযোজক রেখা বরাবর কোথায় তড়িৎ প্রাবল্য সমান হবে? বিশ্লেষণ করো বা গাণিতিক বিশ্লেষণ এই জাতীয় জিনিস তো দিবে, আর কি করার, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে ওই
আগের ম্যাথের মতোই। তোমরা যদি আগের ম্যাথটা বুঝো তাহলে দেখবা যে এটা একদম পান্তা ভাত। বলছে যে এই যে এ আর হচ্ছে এই যে বি, ঠিক আছে, এদের সংযোজক রেখা, এই যে সংযোজক রেখা, ঠিক আছে, এই হলো সংযোজক রেখা, রেখা বরাবর, সংযোজক রেখা বরাবর কোথায় তড়িৎ প্রাবল্য, কোথায় তড়িৎ প্রাবল্য সমান হবে। তাহলে এখন আমরা সেম আগের ম্যাথের মতো জাস্ট ধরে নেই, ধরে নিয়ে ক্যালকুলেশনটা করে লাস্টে আমরা বলে দিব যে এটা এইভাবে, ঠিক আছে, সেম as আগের ম্যাথ। তাহলে আমরা ধরলাম যে এই যে এখানে, মানে ধরলাম যে এই কিউবি থেকে এই যে এখানটাতে আমরা তো আর জানি না যে কত, মানে কতটুকু দূরে, তো আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে এক্স মিটার, ঠিক আছে, এক্স মিটার দূরে, মানে কিউবি থেকে, কিউবি চার্জ থেকে এক্স মিটার দূরে, এক্স মিটার দূরে এই বিন্দুতে ধরলাম যে প্রাবল্য 0 ধরে নিলাম, ঠিক আছে। তো আমি বলছি কি যে যে বিন্দুটা ধরবো, যেই বিন্দুটা ধরবো, ধরলাম যে পি বিন্দু, যেই বিন্দুটা ধরবো সেখানে ম্যাথটা করার জন্য আমাকে কি করতে হবে, +1 কুলম, মানে যেই বিন্দুতে প্রাবল্যটা বের করব সেটা সমান হোক বা 0 হোক বা যাই হোক, যেই বিন্দুতে প্রাবল্যটা বের করব সেই বিন্দুতে +1 কুলম চার্জ ধরে নিতে হবে ম্যাথটা করার জন্য, ঠিক আছে। এই যে কিছুক্ষণ আগে আমি নোট লিখে দিয়েছিলাম আগের ম্যাথটাতে। আচ্ছা, তো আমরা এখানে ধরলাম যে এটা হচ্ছে +1 কুলম, ঠিক আছে। তো এটা ধরে এখন আমাদের ম্যাথটা করতে হবে। আর এতটুকু কি 300 সেন্টিমিটার, 300 সেন্টিমিটার মানে এসআই এককে 3 মিটার, মাস্ট আমাদের অলওয়েজ কি গো ফর এসআই। ফিজিক্সের ক্ষেত্রে মনে রাখবে যে অলওয়েজ এটা মাচ বেটার, ফিজিক্সের ক্ষেত্রে সবগুলো একক এসআই দিয়ে করাটা মাচ বেটার, ঠিক আছে, অলওয়েজ গো ফর এসআই। ওকে, তো এখন যে ঘটনাটা ঘটতেছে, সলিউশনে যাই। আচ্ছা, আমি একটা করি, বর্ডার দেই। তাহলে এখন যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এই যে পি যেটা আছে, পি বিন্দুতে কার জন্য, পি বিন্দুতে এ মানে কিউ এর, পি বিন্দুতে কিউ এর জন্য প্রাবল্য, ঠিক আছে, সবাই দ্রুত লিখবে। পি বিন্দুতে কিউ এর জন্য প্রাবল্য, পি বিন্দুতে কিউ এর জন্য প্রাবল্য E1 ইকুয়ালস টু সি ইন্টু, আমরা তো সূত্র জানি, সি ইন্টু কিউ এ বাই, আচ্ছা এই যে দূরত্বটা না 3 মিটার, এটাকে আমরা ধরলাম যে আর1 স্কয়ার ধরে নিলাম। তাহলে সি এর মান আছে আমাদের জন্য অলওয়েজ 9 ইন্টু 10⁹ ইন্টু কিউ এর মান কত 40। আমি বলছি কি শুধু মানটা বসাবো। আচ্ছা, 40 ডিভাইডেড বাই আর1 এর মান হচ্ছে 3 স্কয়ার, ঠিক আছে। তাহলে এটার মানটা কত আসে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে একটা কথা আছে, একটু মিস্টেক হয়েছে আমার, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। সেটা হচ্ছে এই যে 8টা আছে না, 8টা কি আমি বলছি যে পি বিন্দুতে কিউ এর জন্য প্রাবল্য। তাহলে তো তার মানে কি দূরত্বটা তো এতটুক থেকে এতটুক হবে না, দূরত্বটা হবে এখান থেকে একদম এখানে, মানে পি এর জন্য কিউ এ, ঠিক আছে, অর্থাৎ এখান থেকে এখানে দূরত্বটা হবে, অর্থাৎ 3 x, ঠিক আছে। তাহলে এখানে হবে হচ্ছে 3 x হোল স্কয়ার। এখন কথা হচ্ছে দিক অবশ্যই উল্লেখ করতে হবে, কারণ আমরা কি করি নাই, আমরা মানে কোনো চিহ্ন দেই নাই। তাইলে কি করতে হবে, বেস্ট অ্যাপ্রোচ হচ্ছে যেহেতু মানে চিহ্ন দেই নাই, তাহলে এখানে মানটা বেরোবে কিন্তু আমাদের দিকটা উল্লেখ করতে হবে। তো আমাদের কনসার্ন হচ্ছে পি নিয়ে, পি হচ্ছে ও বলতেছে যে ভাই আমি তো +1 কুলম, মানে প্লাস আমার চার্জটা, ঠিক আছে, কার জন্য বিবেচনা করতেছি, মানে কার জন্য প্রাবল্যটা বের করতেছি, কিউ এর জন্য, সিস্টেম হিসেবে কিউ এ কে আমি ধরছি। তাহলে কিউ এ বলতেছে আরে আমিও তো প্লাস, তাহলে আমি কি বলতেছি, মানে জানি না কনসার্ন, অর্থাৎ পি কে নিয়ে বলছে তাহলে আমি হচ্ছে দূরে চলে যাই, কি দূরে চলে যাই, অর্থাৎ প্লাসে কি হবে, বিকর্ষণ হবে। তাহলে এই যে দূরে চলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা কি, এটা হচ্ছে এই যে E1 প্রাবল্য। ওকে ওকে, তাহলে এখন আমরা কি বলবো, দিকটা এবি বরাবর। আচ্ছা, তারপর আমরা বলবো কি যে এখন আমাদেরকে বের করতে হবে পি বিন্দুতে, এখানে আবার লিখে তোমরা লিখতে পারো, তোমরা নিচে নিচে লেখো, আমি হচ্ছে ডানে লিখতেছি। পি বিন্দুতে কিউবি এর জন্য, এখন আমরা কিউ এ বের করছি, কিউবি তো এখন আমাদের বের করতে হবে। পি বিন্দুতে কিউবি এর জন্য প্রাবল্য, আচ্ছা সেটা কি, সেটা হচ্ছে E2 ইকুয়ালস টু সি ইন্টু কিউবি ডিভাইডেড বাই R2। এটা এখান থেকে এই দূরত্বটাকে আমরা R2 ধরলাম, R2
হোল স্কোয়ার। তাহলে এখানে কি হবে 9 ইন্টু 10⁹ ইন্টু কিউবি এর মান কত? কিউবি এর আছে আমরা এখন বসে গেছি, শুধু মান নিয়ে ডিল করবো, অর্থাৎ 30 ডিভাইডেড বাই আর এর মান কত? এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা কতটুকু? এক্স মিটার, অর্থাৎ এক্স স্কোয়ার। দিক অবশ্যই উল্লেখ করতে হবে, যেহেতু আমরা শুধু মান নিয়ে ডিল করছি। তাহলে এখন দিক চিহ্নের, আমি বলছি কি চিহ্নের রেসপেক্টে অবশ্যই দিক কনসিডার করতে হবে, ঠিক আছে? তাহলে আমি দেখতেছি যে এ হচ্ছে প্লাস, এ বলতে স্যার ভাই আমি তো প্লাস, আর যার মানে সিস্টেমের যা চার্জ হচ্ছে বলতে স্যার আমি তো মাইনাস, তাহলে আমি কনসার্ন হলে এর নিয়ে, এ বলতে স্যার তাহলে তো আমি তো এই দিক চলে আসবো, মানে আকর্ষণ হবে আমার, ঠিক আছে? তাহলে আকর্ষণ এটা -30, তাহলে আকর্ষণের কোন দিক বরাবর E2 কাজ করবে? এই দিক বরাবর E2 কাজ করবে, ঠিক আছে? আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে এটা হবে বি এ বরাবর, আগেটা ছিল হচ্ছে এ বি বরাবর, আর এইটা হচ্ছে বি এ বরাবর, ঠিক আছে? বি এ বরাবর, আচ্ছা ঠিক আছে। তো এখন প্রশ্ন মতে দিয়ে আমাদের ম্যাথটা কমপ্লিট করা লাগবে। প্রশ্ন মতে বলছে কি যে প্রাবল্য, তড়িৎ প্রাবল্য সমান হবে, কি হবে? সমান হবে। তাহলে আমাদের হচ্ছে এখন কি করতে হবে? তার মানে E1 = E2, এটা দিয়ে প্রশ্ন মতে দিয়ে বা E1 এর মানটা বসাই 9 × 10⁹ ইন্টু 40/3 + x হোল স্কোয়ার = এখানে কি হবে 9 × 10⁹ ইন্টু 30/x স্কোয়ার। তাহলে এখন এইটা কাটা, সেম জিনিস। তো বলা যায় যে বা 40/3 + x হোল স্কোয়ার = 30/x স্কোয়ার, ঠিক আছে? তো এখন এইটা যদি তোমরা ক্যালকুলেশন করো তখন দেখবে যে অতএব x এর মান, এটা ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে যে x এর মান কত আসবে? এটা ক্যালকুলেশন করলে x এর মান আসবে দেখবা যে 19.39 মিটার। এইটা ক্যালকুলেশন করবা 40, তারপর হচ্ছে যে এইটা ভাঙাবা, মানে a + b হোল স্কোয়ারের সূত্রে বসাবা, এইটাই করবা, তারপর হচ্ছে আর গুণন করবা, আর গুণন করে দেখা যাচ্ছে যে আর গুণন করলে কি, আর গুণন করে সকলের পক্ষান্তর করে এক সাইডে নিয়ে আসবে। এবার কি করবা? এবার হচ্ছে ইকুয়েশন সলভ করবা, দেখবা যে x এর মান আসে 19.39 মিটার, 19.39 মিটার। সেটা কোন বিন্দু থেকে? বি হতে, বি বিন্দু থেকে, মানে বি বিন্দু থেকে 19 লাস্টের লাইনটা তোমরা নিচে লেখো, আমি হচ্ছে এই সাইডে লিখে দিচ্ছি যে সুতরাং কিউবি থেকে 19.39 মিটার দূরে তড়িৎ প্রাবল্য সমান হবে। তোমরা নিচে লেখো, আমি হচ্ছে এখানে লিখে দিতেছি একটা বর্ডার দিয়ে। সুতরাং কিউবি হতে 19.39 মিটার দূরে তড়িৎ প্রাবল্য কি হবে? সমান হবে। আচ্ছা, আশা করতেছি যে আমাদের এইটা আমি আশা করতেছি যে এই ম্যাথটা আমাদের ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। তো এখন আমি এইচডব্লিউ দিব, সবাই এইচডব্লিউ তুলে নিবে। তোমাদের কিছুক্ষণ সময় দিলাম ম্যাথটা তোলার জন্য। ঠিক আছে, তো আমি মুছে দিচ্ছি। আচ্ছা, তো এইচডব্লিউটা সবাই লিখবে দ্রুত। এইচডব্লিউটা প্রথমে তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে সিডব্লিউতে আমি যা কিছু পড়াইছি সেগুলো আগে একবার রিভিশন দিবে। বড়জোর 20 মিনিট টাইম লাগতে পারে সিডব্লিউ এর পড়া রিভিশন, এটাতে বড়জোর 20 মিনিট সময় লাগতে পারে, বড়জোর 20 মিনিট সময় লাগতে পারে, ঠিক আছে? তারপর তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে সিডব্লিউ এর ম্যাথগুলো এইচডব্লিউ করা, এটা করতে বড়জোর তোমাদের 40 মিনিট সময় লাগতে পারে, অর্থাৎ জাস্ট 1 আওয়ার। দেখো যে 1 আওয়ারের মধ্যে তোমরা একটা মানে ভালো একটা লেভেলে চলে আসবে ইনশাআল্লাহ। এরপর তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে মেইন বুকটা একবার রিডিং দিবা, মানে যতটুকু মানে তোমরা ম্যাক্সিমাম যতটুকু বুঝতে পারো, ঠিক আছে? তো এই কাজটা করবা, মেইন বুক একবার, এবং এটা তোমাদের জ্ঞান অনুধাবনও অনেক বেশি কাজে লাগবে ইনশাআল্লাহ।
ঠিক আছে, মেইন বুক একবার রিডিং বুঝে, অবশ্যই বুঝে বুঝে রিডিং দিবে, ঠিক আছে, মানে ম্যাক্সিমাম তোমরা যতটুকু বুঝতে পারো এক একজন। আর সবার লাস্টে যে কাজটা করবে, লাস্ট বাট নট লিস্ট, সেটা হচ্ছে টেস্ট পেপার থেকে, অর্থাৎ টেস্ট পেপার বা মেডিসি যেটাই হোক না কেন, প্রিভিয়াস ইয়ার্স, বিগত বছরগুলোতে বোর্ডে আসা র্যান্ডমলি করবে প্রিভিয়াস ইয়ার্স এর, মানে এই চ্যাপ্টার থেকে প্রিভিয়াস ইয়ার্স এর বোর্ডে আসা, প্রিভিয়াস ইয়ার্স এর বোর্ডে আসা 5টা সৃজনশীল, 5টা সিকিউ এইচডব্লিউ করবে। আজকে আর এমসিকিউ এইচডব্লিউ দেওয়া হবে না, এটা নেক্সট ক্লাসে দেওয়া হবে ইনশাআল্লাহ। আর নেক্সট ক্লাস অর্থাৎ পর্ব 2 বা শেষ পর্বে আমি এই চ্যাপ্টারটা তোমাদেরকে কমপ্লিট করে দিব, টোটালটা এই চ্যাপ্টারটা আমি তোমাদেরকে কমপ্লিট করে দেবো ইনশাআল্লাহ। তো আমি শেষ করব, লাস্টের একটা ডিরেকশন দিব, বোর্ডটা ক্লিয়ার করে নেই। তো এই ছিল আজকের ক্লাস। তো তোমাদের উদ্দেশ্যে আমি বরাবর মতো প্রতিটা ক্লাসের শেষেও বলি, আজকেও বলতেছি, সেটা হচ্ছে তোমাদের হাতে যেইটুকু সময় আছে, এখন হচ্ছে ফেব্রুয়ারি মাসের প্রায় শেষ পর্যায়ে আছে, মার্চ, মানে একটা মাস ধরতে গেলে যে ম্যাক্সিমাম সর্বোচ্চ হলে আমাদের হচ্ছে আর দেখা যাচ্ছে যে একদম মনে হয় না যে 1.5 মাসও আছে, ঠিক আছে, মানে কথা হচ্ছে যে একদম 1 মাস 10 দিন বা হচ্ছে, এটা কিন্তু লাস্টের দিকে দেখা যাচ্ছে যে পড়ার টার্নিংটাই মেইন, ঠিক আছে। অতএব তোমরা এই যে সময়টুকু তোমাদের হাতে আছে, আমি এটা মনে প্রাণে বিলিভ করি তোমরা প্রত্যেকে এই সময়টা বেস্ট ভাবে কাজে লাগাবে, ঠিক আছে। এবং আমি এটা মনে প্রাণে বিলিভ করি যে তোমরা প্রত্যেকেই যেই বোর্ড থেকেই পরীক্ষা দাও না কেন, সকলেই একটা ভালো ফলাফল করতে পারবে ইনশাআল্লাহ। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সকলে ভালো থাকবে, আসসালামু আলাইকুম।